বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে গ্যাস দিয়ে আপনাদের বাড়ির চুলা জ্বলে তা কোথা থেকে আসে? আজ আমি আপনাদের এমন এক সফরের কথা বলবো যা সমুদ্রের মাঝখান থেকে শুরু হয় এবং সরাসরি আপনাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়। এটি হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজির এক অবিশ্বাস্য যাত্রা। একটি ছোট্ট অণু যা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে শুধুমাত্র আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য। কল্পনা করুন, রান্নার জন্য আপনারা প্রতিদিন যে গ্যাস ব্যবহার করেন তা একসময় মহাসাগরের নিচে চাপা পড়েছিল। তারপর সেটিকে উত্তোলন করা হয়, তরলে পরিণত করা হয় এবং সবশেষে বিশেষ জাহাজে ভরা হয়। এই প্রক্রিয়াটি এতটাই আকর্ষণীয় যে আপনাদের মাথা ঘুরে যাবে। তো চলুন ধাপে ধাপে আমি আপনাদের বলি কিভাবে এই জাদু ঘটে, কারণ বাস্তবতা কখনো কখনো কল্পকাহিনীর চেয়েও বেশি আশ্চর্যজনক হয়। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল বিশ্বের লুকোনো সত্য সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, প্রথমেই চলুন কথা বলি মহাসাগরের নিচে লুকিয়ে থাকা গুপ্তধনের বিষয়। হ্যাঁ, আমি প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস রিজার্ভের কথা বলছি, যা মহাসাগরের গভীরে লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে আছে। এই গ্যাস মূলত প্রাগৈতিহাসিক উদ্ভিদ এবং প্রাণীদের জীবাশ্ম থেকে তৈরি, যা সময়ের সাথে সাথে সংকুচিত হয়ে গ্যাসে পরিণত হয়েছে। সমুদ্রের তলদেশের নিচে পাললিক শিলার স্তরে প্রচণ্ড চাপে এই গ্যাস আটকে থাকে। গ্যাস কোথায় আছে তা জানার জন্য বিজ্ঞানীরা জলের নিচে জরিপের জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করেন। সমুদ্রের তলদেশে সিসমিক ওয়েভ বা ভূমিকম্প তরঙ্গ পাঠানো হয়, যা গ্যাস মজুদের সঠিক অবস্থান শনাক্ত করে। এই প্রক্রিয়াটি পুরোপুরি গুপ্তধন খোঁজার মতো। তফাৎ শুধু এই যে এই গুপ্তধন মাটির নিচে। সেরা ড্রিলিং স্পট বা খননের জায়গা খুঁজে বের করতে মারিন জিওলজিস্টরা বছরের পর বছর ধরে গবেষণা করেন। মহাসাগরে এই গ্যাসের ভাণ্ডার সাধারণত 1000 থেকে 4000 মিটার গভীরতায় পাওয়া যায়। প্রযুক্তির সাহায্যে আমরা নিখুঁতভাবে অনুমান করতে পারি যে নির্দিষ্ট কোনো এলাকায় কতটা গ্যাস মজুদ রয়েছে। এবার গ্যাস কোথায় আছে সেই অবস্থান জানা যাওয়ার পর আসল চ্যালেঞ্জ হলো তা বের করে আনা, আর এই কাজটি হয় ড্রিলিং বা খননের মাধ্যমে। সমুদ্রের উপর একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়। একে অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম বলা হয়। এই কাঠামোটি এতই বিশাল হয় যে সেখানে শত শত কর্মী থাকেন, খাওয়া দাওয়া করেন, ঘুমন এবং কাজ করেন। এই প্ল্যাটফর্মের নিচে একটি অত্যন্ত শক্তিশালী ড্রিল বসানো হয়, যা সমুদ্রের তলদেশ ভেঙে মাটির আরও গভীরে যেতে থাকে, কখনো কখনো 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত। একবার ভাবুন তো, 3 থেকে 5 কিলোমিটার গভীরতায় যখন ড্রিলটি গ্যাসের মজুদ পর্যন্ত পৌঁছায়, তখন প্রচণ্ড চাপের কারণে গ্যাস উপরের দিকে উঠে আসতে চায়। তবে ইঞ্জিনিয়াররা এই চাপ নিয়ন্ত্রণ করেন যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্মীদের সুরক্ষার দিকে পুরোপুরি খেয়াল রাখা হয়, কারণ একটি ছোট্ট ভুলও বড় বিপর্যয়ের কারণ হতে পারে। খননের সময় গ্যাসের সাথে জল এবং তেলও উঠে আসতে পারে। প্ল্যাটফর্মে রেখেই এগুলোকে আলাদা করা হয়। যে গ্যাসটি বের হয় তা খুব অপরিশুদ্ধ অবস্থায় থাকে। সরাসরি ব্যবহার করা সম্ভব নয়, তাই এটিকে আরও প্রসেস বা প্রক্রিয়াজাত করতে হয়। এই হলো ড্রিলিংয়ের গল্প। সমুদ্রের মাঝে ঝড় আর ঢেউয়ের প্রতিকূলতায় মানুষ কোনো বিরতি না নিয়ে তাদের কাজ চালিয়ে যান। এরা হলেন সেই মানুষ যারা বাড়ি থেকে দূরে 1 বা 2 মাস ধরে প্ল্যাটফর্মে থাকেন শুধু আপনার ঘরে গ্যাস পৌঁছানোর জন্য। সমুদ্র থেকে যে গ্যাস ওঠে তা সরাসরি ব্যবহারের জন্য একেবারেই প্রস্তুত থাকে না। এতে প্রচুর ময়লা ও অশুদ্ধি থাকে, যা আগে পরিষ্কার করতে হয়। গ্যাস উত্তোলনের সময় তার সাথে জল, সালফার, কার্বন ডাই অক্সাইড এবং আরও অনেক রাসায়নিক পদার্থ উঠে আসে, যা গ্যাসকে অবিশুদ্ধ করে তোলে। যদি এটিকে সরাসরি পাইপে পাঠানো হয়, তবে পাইপগুলো নষ্ট হয়ে যাবে, অথবা গ্যাস জ্বালালে ক্ষতিকারক ধোঁয়া বের হতে পারে। তাই প্রথম কাজ হলো গ্যাস প্রসেসিং, অর্থাৎ এই কাঁচা গ্যাসকে একটি প্ল্যান্টে পাঠানো হয়, যেখানে সব উপাদান আলাদা করা হয়। এই প্ল্যান্টে অনেক ধরনের মেশিন থাকে, সেপারেটর, স্ক্রাবার এবং ফিল্টার, যা প্রতিটি উপাদানকে আলাদা করে। জল, কার্বন ডাই অক্সাইড এবং সালফার বের করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে তা হলো বিশুদ্ধ মিথেন গ্যাস। এটিই হলো সেই আসল প্রাকৃতিক গ্যাস যা আমাদের কাজে লাগে। এই পুরো প্রক্রিয়ায় বেশ অনেকটা সময় লাগে এবং প্রচুর শক্তিও খরচ হয়, কিন্তু এটি জরুরি, কারণ উন্নতমানের গ্যাসই পরবর্তীতে ব্যবহারযোগ্য হয়। এরপর এই পরিষ্কার গ্যাসটিকে বিশ্লেষণ করা হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন গ্যাসটি কতটা খাঁটি, এর চাপ কত এবং এতে কোনো ক্ষতিকারক উপাদান অবশিষ্ট আছে কিনা। একবার পরিষ্কার করার প্রক্রিয়া সম্পন্ন হলে গ্যাসটি পরবর্তী বড় ধাপের জন্য প্রস্তুত হয়, আর সেই ধাপটি হল গ্যাসকে তরলে পরিণত করা। এবার আসে সবচেয়ে আকর্ষণীয় ও বিজ্ঞানের অংশটি,
এই গ্যাসকে এলএনজি বানানোর প্রক্রিয়া। এলএনজি মানে হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। একবার ভাবুন, বাতাসে ছড়িয়ে থাকা একটি সাধারণ গ্যাসকে যদি প্রচণ্ড ঠান্ডা করা হয়, অর্থাৎ -162 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনা হয়, তবে সেই গ্যাস তরলে পরিণত হয়। এটি বিজ্ঞানের এক বিরাট বিস্ময়। যে গ্যাস প্রচুর জায়গা দখল করে, তরল হওয়ার সাথে সাথে তার আকার 600 গুণ ছোট হয়ে যায়। তার মানে যে গ্যাস একটি বড় ফুটবল মাঠ ভরিয়ে দিতে পারত, তা এখন একটি ছোট্ট ট্যাঙ্কে এঁটে যায়। এই কারণেই এলএনজি তৈরি করা হয়, যাতে প্রচুর পরিমাণ গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সহজ হয়। এই প্রক্রিয়ার জন্য অত্যন্ত বিশাল লিকুইফ্যাকশন প্ল্যান্ট তৈরি করা হয়। সেখানে বিশেষ কম্প্রেসার এবং কুলিং সিস্টেম বসানো থাকে, যা গ্যাসকে অত্যন্ত ঠান্ডা করে দেয়। পুরো প্ল্যান্টটি একটি ছোট শহরের মতো হয়, যেখানে হাজার হাজার মানুষ কাজ করেন। গ্যাস যখন তরলে পরিণত হয়, তখন তার রং কিছুটা স্বচ্ছ হয়ে যায় এবং এটি অত্যন্ত ঠান্ডা হয়, এতটাই ঠান্ডা যে এতে হাত দিলে হাত পুড়ে যাবে। আসলে এই তাপমাত্রা এতটাই চরম যে মেটালও কয়েক সেকেন্ডে নষ্ট হয়ে যেতে পারে। তাই এলএনজি সংরক্ষণ ও পরিবহনের জন্য বিশেষ ইনসুলেটেড কন্টেনার ব্যবহার করা হয়, যা একে ঠান্ডা রাখতে পারে। এই তরলীকরণ প্ল্যান্ট সাধারণত সেখানেই থাকে যেখান থেকে গ্যাস উত্তোলন করা হয়, যাতে সরাসরি এলএনজি তৈরি করে জাহাজে তোলা যায়। এবার গ্যাস তরল হয়ে গেল। এখন শুরু হয় এর যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। গ্যাস যেহেতু তরলে পরিণত হয়েছে, তাই এবার একে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে হবে। আর এর জন্যই ব্যবহার করা হয় এলএনজি ক্যারিয়ার শিপ বা গ্যাস বহনকারী বিশাল জাহাজ। এগুলো হলো শুধুমাত্র এলএনজি পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা বিশাল আকৃতির জাহাজ। সবার আগে শুরু হয় লোডিংয়ের কাজ। একটি বিশেষ লোডিং টার্মিনালে বড় তাপ নিরোধক পাইপের মাধ্যমে -162 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা এলএনজিকে সরাসরি জাহাজের ভেতর ঢোকানো হয়। এই কাজ 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত চলে, কারণ এত ঠান্ডা তরলকে খুব ধীরে ধীরে স্থানান্তর করতে হয়। জাহাজ যখন পুরোপুরি লোড হয়ে যায়, তখন ক্রুরা সব কিছু চেক করেন, চাপ, তাপমাত্রা, কোনো লিকেজ বা ফুটো আছে কিনা সব কিছু ঠিক থাকলে তবেই জাহাজ বন্দর ছাড়ে। সমুদ্রেও কাজ বন্ধ থাকে না। ক্রুরা পুরো যাত্রাপথে কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা প্রতিটি ট্যাঙ্কের ওপর নজর রাখেন। কাতার থেকে আমাদের এই দিকের দেশগুলোতে এই যাত্রা প্রায় 7 থেকে 10 দিনের হয়। জাহাজ যখন তার গন্তব্য বন্দরে পৌঁছায়, তখন এলএনজির সমুদ্র যাত্রা শেষ হয় এবং পরবর্তী যাত্রা শুরু হয়। এই জাহাজগুলো এতই দামি হয় যে একটি জাহাজের দাম $200 মিলিয়নেরও বেশি হতে পারে। কিন্তু সমুদ্রের ওপার থেকে এপারে গ্যাস আনার এটাই একমাত্র উপায়, আর এই জাহাজগুলো খুব চমৎকারভাবেই সেই কাজ করে। এবার জাহাজ তার গন্তব্যে পৌঁছে গেছে, মানে যে দেশ গ্যাস আমদানি করছে তাদের বন্দর চলে এসেছে। আর এখন শুরু হয় এই সফরের শেষ ইনিংস। জাহাজ বন্দরে এলে এলএনজি আনলোড করে বড় বড় অনশোর ট্যাঙ্কে রাখা হয়। এই ট্যাঙ্কগুলো এতটাই বড় হয় যে একটি ট্যাঙ্কের গ্যাস দিয়ে একটা ছোট শহরের গ্যাসের চাহিদা পূরণ হয়ে যেতে পারে। এখন এই এলএনজিকে আবার গ্যাসে পরিণত করতে হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিগ্যাসিফিকেশন, অর্থাৎ তরল থেকে পুনরায় গ্যাস তৈরি করা। এই প্রক্রিয়ায় এলএনজিকে ধীরে ধীরে গরম করা হয়। -162 ডিগ্রি থেকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা হয় এবং গরম হওয়ার সাথে সাথেই এটি তরল থেকে গ্যাসে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটি রিগ্যাসিফিকেশন টার্মিনালে সম্পন্ন হয়, যা বন্দরের কাছাকাছিই থাকে। গ্যাসে পরিণত হওয়ার পর এটিকে সরাসরি পাইপলাইনে পাঠানো হয়। এই পাইপলাইনগুলো মাটির নিচে থাকে এবং একটি বিশাল নেটওয়ার্কের মতো পুরো শহর ও পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকে। গ্যাস যখন পাইপলাইনে আসে, তখন প্রথমে সিটি গেট স্টেশনগুলোতে যায়। সেখানে গ্যাসের চাপ পরীক্ষা করা হয় এবং কমানো হয়, কারণ গ্যাসের আসল চাপ অনেক বেশি থাকে, যা সরাসরি ঘরে পাঠানো যায় না। তারপর ডিস্ট্রিবিউশন পাইপলাইনের মাধ্যমে গ্যাস স্থানীয় এলাকাগুলোতে যায় এবং সেখান থেকে সিএনজি স্টেশন, বাড়িঘর ও কলকারখানা সব জায়গায় পৌঁছে যায়। আর যখন আপনি আপনার বাড়ির চুলা জ্বালান, গ্যাসের যে নীল শিখাটি জ্বলে ওঠে, সেটি হলো সমুদ্রের সেই গভীর থেকে আসা গ্যাস, যা এত দীর্ঘ পথ অতিক্রম করে আপনার কাছে পৌঁছেছে। এটি কোনো ছোট ব্যাপার নয়। এই একটি কাজের জন্য হাজার হাজার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, কর্মী, জাহাজের নাবিক ও পাইপলাইন কর্মীরা দিনরাত কাজ করেন। কেউ কেউ তো মাসের পর মাস বাড়িতেও যান না, শুধু এই কারণে যেন দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকে। অথচ আমরা কখনো কখনো চুলা বন্ধ করতে ভুলে যাই, অকারণে গ্যাস নষ্ট করি। একবারও ভাবি না যে এই গ্যাসের আসল মূল্য কত, এর পেছনে কতটা প্রচেষ্টা, কতটা কঠোর পরিশ্রম জড়িয়ে আছে।
এটি একটি প্রাকৃতিক সম্পদ যা পৃথিবী কোটি কোটি বছর ধরে তৈরি করেছে এবং একবার শেষ হয়ে গেলে তা আর ফিরে আসবে না। তাই গ্যাসের সঠিক ব্যবহার করুন, গ্যাসের অপচয় বন্ধ করুন। আপনাদের মধ্যে কারা কারা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেন কমেন্টে অবশ্যই ন্যাচারাল গ্যাস লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বিশ্বের এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেল বিশ্বের লুকোনো সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।